চৌধুরী বাড়ির মূল ফটক পেরিয়ে ধীরগতিতে একে একে এগিয়ে যাচ্ছে 4টে বাইক। প্রথমে সায়নের বাইক, এরপর অর্কের, তারপর রুবাবের এবং সবার শেষে শুদ্ধর। সায়ন প্রথমে থাকায় রাস্তা দেখে শুনে যাচ্ছে। সামনে থেকে দ্রুতগতির গাড়ি দেখলে সিগন্যাল দিচ্ছে। হাতের ইশারায় গতি কমাতে বলতে কিংবা থামতে বলছে। কিছুক্ষণ আগে অফিস ছুটি হওয়াতে রাস্তায় জ্যাম বেঁধেছে। জ্যামের কারণে বাইক টানতে পারছে না, তাই সায়ন সামনে থেকে প্রোটেকশন দিচ্ছে আর শুদ্ধ পেছন থেকে। মোদ্দা কথা, বাড়ির মেয়েরা সঙ্গে আছে, সাবধানে না নিলে চলে। এভাবে চলতে চলতে রাস্তা ফাঁকা পেয়ে গতি বাড়ালো। 4টে বাইকে বরবউকে দেখে অনেকেই তাকাচ্ছে। কনুয়ের গুঁতো মেরে পাশের জনকে দেখার ইঙ্গিত দিচ্ছে। দুরন্ত গতিতে পাশ কাটিয়ে যাওয়া গাড়ির মানুষগুলো মুখ বাড়িয়ে দেখছে পথচারীরা। টং দোকানের সামনে আড্ডায় মশগুল বন্ধুর দলটা তাদের দেখিয়ে সিটি বাজালো। চিৎকার করে বলল, ভাইরা, আমাদের দোয়া দিয়া যান, আমাদের কপালেও যেন বউ জোটে। তাদের কথা শুনে সকলেই হেসে ফেলল। চলতে চলতে হাইওয়ে পেরুলো। চার কাপলের মধ্যে চলছে টুকটাক কথাবার্তা, খুনসুটি, মুখ চাপা হাসি। এদিকে তখন বিকেলের শেষ মুহূর্ত। দিনের আলোর তেজ ফুরিয়ে শুরু হবে রাতের রাজত্ব। ঘুটঘুটে অন্ধকার গিলে খাবে পুরো পৃথিবীটাকে। সূর্য নিজ নিয়মে অস্ত যাচ্ছে। সায়ন কিছু একটা ভেবে বাইক থামাতেই বাকি 3টা বাইকও থেমে গেল। রুবাব জিজ্ঞেস করল, কি হলো ভাই, থামলে যে? সামনে একটা নদী আছে, একটু থেমে তারপর যাই। নতুন বউ নিয়ে নদী পার? বড় মামি জানলে তোমার খবর আছে। আরে কিছু হবে না, চলো তাহলে। অতপর তারা নদীর পাড়ে বাইকে স্ট্যান্ড করল। শরীর জোড়ানো বাতাসে মনটাও জুড়িয়ে গেল। সিঁড়ির উপর 4 বউ বসলে অর্ক তাদের সুন্দর করে ছবি তুলল। কামরান 4 বরের ছবি তুলল, কাপল ছবিও তুলল। তখন এক মাঝবয়সী মহিলা এলেন ভাজা বাদাম নিয়ে। তারাও বাদাম নিল। মহিলা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারাও জানালো। মহিলা তখন ফট করে বলে বসল, সম্পর্ক বাঁচাইতে চাইলে আপনের ভিতরে সম্পর্ক গড়তে নাই। পরকে দুইটা কথা কওন যায়, আপনেরে কওন যায় না। আইজ ভালো সম্পর্ক আছে, কাইল থাকবো এর কোনো গ্যারান্টি নাই। উনি আরও কিছু বলতে চাচ্ছিলেন, তার আগেই শুদ্ধ টাকা বাড়িয়ে দিয়ে বলল, এই যে টাকাটা। আর আপনিও সব ভাববেন না আন্টি, পারলে দোয়া করবেন আমাদের জন্য। মহিলা নিজের কথা শেষ করতে না পারায় বোধহয় বেজার হলেন। বিরক্ত মুখে চলে গেলেন। হঠাৎ সবার মধ্যে একটা নীরবতা দেখা গেল। মহিলা কিন্তু একটা শব্দ ভুল বলেনি। উনি যা বলেছেন চরম সত্য বলেছেন। তখন শীতল হঠাৎ এক হাত বাড়িয়ে বলে বসল, আমরা ভাই বোনরা একে অন্যের প্রাণ ছিলাম, আছি, ভবিষ্যতেও তাই থাকব। দেহে প্রাণ থাকাকালীন একে অন্যের রক্ষা কবচ হব। শীতলের কথা শেষ হতেই শীতলের হাতের উপর সায়ন ডান হাত রাখল। স্বর্ণ, রুবাব, সাম্য, সৃজন সবাই রাখল। শুদ্ধ বুকে 2 হাত গুজে তাকিয়ে দেখছিল ওদের কাণ্ড। সে হাত রাখছে না দেখে সবাই ঘুরে তাকালো তার দিকে। শুদ্ধ, অর্ক, ঐশ্বর্যকে হাত রাখার ইশারা করল। তারাও তো বাইরের কেউ না, বরং আপন হয়ে গেছে। শুদ্ধর কথা শুনে তারাও হাসি মুখে যুক্ত হলো। এরপর শুদ্ধ শীতলের হাতের নিচে এক হাত আর অর্কের হাতের উপর আরেক হাত রাখল। অর্থাৎ প্রাণ থাকাকালীন 2 হাতে সামাল দেবে সকলের প্রতি তার সমস্ত দায়িত্ব, স্নেহ, ভালোবাসা। এই মুহূর্তে নতুন করে ওয়াদাবদ্ধ হলো তারা। কেন জানি মনে জোর পেল। মন খারাপ মুহূর্তেই হাওয়ায় উড়িয়ে দিয়ে সকলেই হৈ হৈ করে উঠল। অতপর আজান হয়ে গেলে তারা বাইক নিয়ে রওনা হলো অর্কের বাড়ির পথে। 10 মিনিটের মধ্যেই 4টে বাইক ঢুকলো বাড়ির গেট দিয়ে। হর্ন শুনে অর্কের মা ছুটে এসে 4 দম্পতিকে সাদরে গ্রহণ করলেন। হাসি মুখে তাদেরকে ভেতরে নিয়ে গেলেন। নানান ধরনের খাবার এনে খেতে সাধলেন। অর্কের বিয়ে উপলক্ষে আসা গেস্টরা ঘুরে ঘুরে তাদের দেখতে লাগলো।
বোনকে শ্বশুরবাড়ি রাখতে আসা নিয়ে কেউ কেউ খুশি হলো, কেউ কেউ বিরক্ত মুখে দেখে গেল। ফিসফাস করে কটুবাক্য চলল। চৌধুরীর পুত্ররা সব বুঝলেও হাসি মুখে সবার সঙ্গেই কথা বলল। তারা পৌঁছানোর পরপরই একটা গাড়িও এলো। গাড়ির ড্রাইভার কেজি কেজি মিষ্টির প্যাকেট, ফলমূল সহ আরও নানান জিনিস পৌঁছে দিয়ে গেল। এসবের বাহার দেখে উপস্থিত অনেকেরই চক্ষু চড়ক গাছ। অর্ক, অর্কের মা এসব আনায় খুব করে বকলেন সায়ন শুদ্ধ রুবাবকে। ওরা হাসি মুখে বকা শুনল। খুশির সময় বোধহয় তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 10-এর ঘরে স্থির হয়েছে। শখ একটু দূরে বসে আছে। কত মানুষ এসে দেখে যাচ্ছে। কেউ কিছু জিজ্ঞাসা করলে নিচু স্বরে জবাব দিচ্ছে। অর্কের মা ওনার চেনা পরিচিত মানুষের সঙ্গে শখের পরিচয় করিয়ে সায়নদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। মহিলা যে ভীষণ খুশি তা ওনার কথার ভঙ্গিতে স্পষ্ট। এত কথা এত আনন্দের মাঝে শুদ্ধ জানালো তাদের চলে যেতে হবে। ভাইরা চলে যাবে শুনে শখের মুখটা মলিন হয়ে গেল। চোখজোড়া পুনরায় ছলছল করে উঠল। অসহায় চোখে তাকাতেই অর্ক বুঝল তার মনের কথা। কি এক কথাতে হাসতে হাসতে এসে বসল শখের পাশে। এদিক ওদিক তাকিয়ে সুযোগ বুঝে ফিসফিস করে বলল, শখ, কেঁদো না প্লিজ। ওদেরও আজ বিশেষ দিন। ওদেরও এবার একা ছাড়া উচিত। কত কিছুর পর ওরাও আজকে এক হয়েছে। যার যার প্রিয় মানুষকে নিজের করে পেয়েছে। ভাই বোনদের হাসি মুখে বিদায় দাও। তোমাকে কাঁদতে দেখলে ওরা কষ্ট পাবে। এমনিতেই দেখো মুখটা মলিন হয়ে গেছে। শুধু তোমার জন্য ক্লান্ত হয়েও কতক্ষণ বসেছিল। জানি তো তোমার খুব কষ্ট হচ্ছে। নিজেকে একটু সামলে নাও প্লিজ। অর্ক ভুল বলেনি সেটা বুঝে শকও নেত্রজোড়া মুছে নিল। শুদ্ধরাও যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। বিনয়ীভাবে কথাবার্তা বলে বিদায় নিচ্ছে অর্কের বাবা মায়ের থেকে। শখ এসে দাঁড়ালে ওর মুখ দেখে 3 ভাই আগলে নিল। থেমে থেমে কত কথা বোঝালো। বোঝাতে গিয়ে তাদেরও কণ্ঠস্বর ভারী হয়ে চোখজোড়া ছলছল করে উঠল। স্বর্ণ ঐশ্বর্য শীতলও বিদায় নিল। অতপর বুকচাপা কষ্ট নিয়ে বোনকে রেখে বেরিয়ে এলো তারা। তবে বাইকে উঠে যেতে যেতে কতবার যে ঘুরে ঘুরে তাকালো। বারবার বলল কাল দেখা হবে। মন খারাপ যেন না করে। তাদের বলা কথা আর অসহায় দৃষ্টি দেখে শখের চোখের পানি ভর ধরল না। ঝরঝরিয়ে কেঁদে ফেলল। বোনকে দূর থেকে কাঁদতে দেখে বাইকে স্টার্ট করেও থেমে গেল 3 ভাই। অর্ক হাতের ইশারায় আশ্বস্ত করে এবার সামলে নিল শখকে। কামরান, হাসান, স্যান্ডি 3 জন তাদের যেতে ইশারা করে তারাও হৈ হৈ করে শখ আর অর্ককে নিয়ে ভেতরে চলে গেল। অর্ক আর শখকে নিয়ে শুরু করলো হাসি ঠাট্টা। এমন সব কাহিনীর মাঝে এই পর্যায়ে শখও না হেসে পারল না। তার হাসি মাখা মিষ্টি মুখের ছবি অর্ক সেন্ড করল বন্ধুর কাছে। বোনকে হাসতে দেখে তবেই শুদ্ধরা রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। নতুবা অর্কের বাড়ির থেকে একটু দূরে 3 বাইকে ওরা তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। অপেক্ষায় ছিল বোন হাসছে এমন একটা মেসেজ পাওয়ার জন্য। অনেক রাত হয়েছে দেখে শারাফাত চৌধুরী একের পর এক কল করতে লাগলেন ছেলেদের। কিন্তু একজনও যদি ফোন ধরে। এ নিয়েও বকলেন কিছুক্ষণ। বকা না থামতেই হর্ন বাজাতে বাজাতে শুদ্ধরা বাইক নিয়ে মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করল। গিন্নিরা পুনরায় 3 ছেলে বউদের বরণ করে নিলেন। বাড়িতে তখনও অনেক মেহমান। বরণ করতে গিয়ে হাসাহাসি হলো খুব। এরপর সিরাত 3 বউকে আগে শখের রুমে নিয়ে গেলেন। 3 জনে বিছানায় শুয়ে পড়েছে। আজ সারাদিন অনেক কষ্ট হয়েছে। সিতারা এসে তাদের অবস্থা দেখে হেসে ফেললেন। সিমিন এসে খাওয়া দাওয়া করালেন। শখের খোঁজ খবর নিলেন। সিরাত ওদের এই হাল দেখে তো বলেই ফেললেন, এখনই ক্লান্তিতে হাল ছাড়লে হবে না গো মা। আসল পরীক্ষা তো হবে 4 দেয়ালের মাঝে। না ক্লান্তি মানবে আর না অজুহাত শুনবে। এ কথা শুনে শীতল ভীষণ খেল।
মনে পড়ল দুপুরে বলা শুদ্ধর কথা। এদিকে রুবাবও আসতে আসতে যাতা বলেছে ঐশ্বর্যকে। আর স্বর্ণক, তার ফোনে যে কী সব মেসেজ এসেছে সেসব কাউকে বলার মতো না। তবে মেজমাকে থামাতে হবে বুঝে স্বর্ণ বলল, ছি, কী সব বলো মেজমা? লজ্জার পর্দা কি লকারে রেখে এসেছ? শীতল বলল, বয়কট লজ্জা ছাড়া চাচি শাশুড়ি। ঐশ্বর্য মিনমিন করে বলল, ভয় দেখাচ্ছেন কেন আন্টি? সিরাত ওদের অবস্থা দেখে হো হো করে হাসলেন। ও মা, না বললে জানবি কিভাবে? এই, তার আগে বল তো, তোরা তিনজনই ঠিক আছিস তো? মানে আমার ছেলেদেরকে উপোস রাখবি না তো? মার বড় মার সামনে থাকায় তিনজনই মুখ কাচুমাচু করতে লাগলো। সিরাতের সাথে যথেষ্ট ফ্রি হলেও তারা সিমিন আর সিতারার সঙ্গে এসব ব্যাপারে এতটাও ফ্রি না। সিরাত লাগাম ছাড়া কথা বলায় সিমিন সিতারার ডাক শুনে চলে গেলেন। তখন সিরাত দুষ্টু হেসে ফিসফিস করে বললেন, আরও বুদ্ধি দেব? থামবে তুমি? এভাবে নানান কথা বলে উনি পচাতে লাগলেন। তিনজন কখনো শুনল, কখনো বা হাসল, লজ্জা পেল, কখনো রাগ দেখালো। ছেলেরা বাড়ি ফিরে আবার কোথায় গিয়েছে কে জানে। যার যার রুম সাজানো হয়ে গেছে, রাত বাড়ছে। সারাদিন অনেক ধকল গেছে বিধায় তিনজনকে যার যার রুমে রেখে আসলেন সিরাত। মেয়েগুলোর বিশ্রাম দরকার। ক্লান্তি ভেসে উঠেছে তাদের চেহারায়। রেখে আসার সময়ও কত গল্প, কত হাসাহাসি হলো। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে বাড়ি স্তব্ধ হতে লাগলো। তখন শেরওয়ানি বদলে ছেলেগুলো কোথায় গিয়েছিল রাত 12টার পর হাসতে হাসতে কেবলই ফিরল। তাদের গায়ে মাটি দেখে সিরাত অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই, তোরা কোথায় গিয়েছিলি? তোদের গায়ে কাদামাটি কেন? সায়ন দাঁত বের করে হাসতে হাসতে জবাব দিল, সারাদিন বসে থাকতে থাকতে শরীর ম্যাচ ম্যাচ করছিল, তাই তিন ভাই মিলে ফুটবল খেলে এলাম। ছেলেদের কাণ্ডে শারাফাত চৌধুরী বিরক্ত মুখে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। এদের কিছু বলা মানে যেচে বাঁশ খাওয়া। তাই বিড়বিড় করতে করতে রুমের দিকে হাঁটা ধরলেন। সিতারা ছেলেদের ফ্রেশ হতে পাঠিয়ে দিলেন। তিন ভাই রুমে যাওয়ার বদলে এগোলো সাফওয়ান চৌধুরীর কাছে। সাফওয়ান চৌধুরী ফোনে কথা বলে ঘুরতেই তাদের দেখে অবাক হলেন। কিছু বলার আগেই রুবাব লাজুক মুখে বলল, মেজো মামা, এমত অবস্থায় বউয়ের কাছে যাওয়া ঠিক হবে না। ফটাফট পাজামা পাঞ্জাবি ম্যানেজ করে দাও তো প্লিজ। তোদের এই হাল কেন? এবার অধৈর্য সায়ন বলল, চাচ্চু, আমার খুব বাসর বাসর ফিল আসছে, একটু তাড়াতাড়ি করো না প্লিজ। সাফওয়ান চৌধুরী কাশলেন। গলা খাকারি দিয়ে তিনজনকে গেস্ট রুমে পাঠিয়ে খোঁজ করলেন সিরাতের। সিরাত তিনটা সাদা পাজামা পাঞ্জাবি এনে সাফওয়ান চৌধুরীর কাছে দিলেন। উনিও পৌঁছে দিলেন ছেলেদের কাছে। গেস্ট রুমে ফ্রেশ হয়ে খাবারের ট্রে নিয়ে তিনজনে দোতলায় উঠে এলো। স্বর্ণের আগের রুম রুবাবার ঐশ্বর্যের জন্য সাজানো হয়েছে। অতপর সিঁড়ি দিয়ে ভদ্রভাবে সায়ন সবার আগে রুবাবকে বিদায় দিল। রুবাবের বুকে মাথায় ফু দিয়ে বলল, ভয় পাস না ভাই, বেঁচে থাকলে কাল দেখা হবে। আর শোন, সমস্যা থাকলে আমাকে আগেই জানাইস, আমি চাঁদা তুলে তোকে হারবাল কিনে দেব। রুবাব হাসতে হাসতে রুমে প্রবেশ করল। সায়ন শুদ্ধ আরেকটু হেঁটে তাদের রুমের দিকে আসতেই সায়ন শুদ্ধকে থামিয়ে বলল, ভাইরা ভাই, কী অবস্থা আপনার? সব ঠিকঠাক তো? অভিজ্ঞ মানুষ। শুদ্ধ ভ্রুজোড়া বাঁকাতেই সায়ন থেমে গেল। বোকা বোকা হেসে নিজের রুমে প্রবেশ করল। ভুল মানুষকে খোঁচানো যাবে না, নয়তো তার বাসর নামক সোনার ডিম আজও হাতছাড়া হতে পারে। আজ কোনোভাবেই মিস করা যাবে না। আজ সে বাসর করবেই করবে। এসব ভেবে মনে মনে খুশিতে আটখানা হয়ে রুমে ঢুকে দেখে স্বর্ণ বসে আছে। স্বর্ণ এখনও শাড়ি পরে আছে। তার দিকে চোখ পড়তেই সায়নের দম আটকে আসার জোগাড়। কোনো মতে ট্রে রাখল। ধীরে সুস্থে দরজা আটকাল। ধীর পায়ে স্বর্ণের কাছে গিয়ে দুই হাতে কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ভাবখানা এমন যেন কিচ্ছুটি জানে না।
স্বর্ণ খেয়াল করলো তার চুলে পানি জবজব করছে, ঘাড় কাঁধ ভেজা। সে শাড়ির আঁচল দিয়ে সায়নের মাথার চুল মুছতে লাগলো। নরম স্বরে জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে? জবাবে সায়ন বলল, একটা প্রশ্নের জবাব একটা চুমুর বিনিময়ে কিনে নিতে হবে। যতটা প্রশ্ন ততটা চুমু। রাজি থাকলে এক চাপুন, নয়তো চুপ থেকে আদর করতে সহায়তা করুন। মান্থলি প্রবলেম, সেকেন্ড ডে, দুঃখিত, 5 দিন ওয়েট করতে হবে। একথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই সায়ন আঁতকে উঠে বসল। আবারও বাধা? তার মানে আজও হবে না? কেন জানি এবার তার ভীষণ অভিমান হলো। সে অভিমানী মুখে কিছুক্ষণ স্বর্ণের দিকে তাকিয়ে রইল। তারপর অভিমানী সুরে বলল, বালের বউ আমার, বালের বাসর। যখনই কিছু ভাবি তখনই ঠাডা উড়ে আসে। এত বাধা তো যা, বাসরই করব না। এক্ষুনি বনবাসে চলে যাব। ছোট ভাইরা বিয়ে করে বাসর করে ফুটফুটে চেহারা নিয়ে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আর আমি, আমার বাসরে ঠাডা পড়াই শেষ হচ্ছে না। রাগে অভিমানে কথাগুলো বলতে বলতে সে দরজার দিকে পা বাড়াতেই স্বর্ণ পেছন থেকে তার পাঞ্জাবি আঁকড়ে ধরল। সজোরে টান দিয়ে নিজের দিকে ঘোরাতেই সায়ন মুখ ফিরিয়ে নিল। স্বর্ণ বলল, কোথায় যাচ্ছ? যে যৌবন কাজে লাগে না সেই যৌবন রাখবই না। এত পাগল হলে হবে? কেন হব না? আর কত ওয়েট করা যায়? আগে কেন বললি না যে ডেট আছে? বললে কি হতো? বিয়ের তারিখ বদলে ফেলতাম। কথা বলে সে পাঞ্জাবি ছাড়িয়ে যেতে গেলে স্বর্ণ পুনরায় ধরে ফেলল। তখন সায়ন বলল, গরম পানি আর কি যেন লাগে, নিয়ে আসি। বউটা তো আমারই, কষ্ট তো দিতে পারি না। এতদিন ধৈর্য ধরেছি, আরও 1 সপ্তাহ না হয়। সায়ন আর কথা শেষ করতে পারল না। তার আগেই স্বর্ণ তার ওষ্ঠজোড়া আঁকড়ে ধরল। হতভম্ব সায়ন বিস্ময়ে কথা ভুলে গেল নিজের অবস্থান, কাল, ক্ষণ, সময়। লম্বা চওড়া সায়নের হাইটের সঙ্গে দাঁড়াতে একটু কষ্টই হচ্ছিল। সায়ন মাথা নিচু করতেই স্বর্ণের জন্য সুবিধা হলো। কয়েক সেকেন্ডের মধ্যে সরতে গেলে সায়ন আঁকড়ে ধরল স্বর্ণকে। চুপ করে তাকিয়ে রইল স্বর্ণের দিকে। মুখে শব্দ নেই। তবে তার চোখ জোড়া যেন খুব অভিমান করে বলছে, যেহেতু ছুতে পারবো না আর জ্বালাস না জান, দোহাই লাগে, থাম প্লিজ। তার অবস্থা দেখে স্বর্ণ দুষ্টু হাসল। তারপর সায়নের পায়ের পাতার ওপর দাঁড়িয়ে কানে কানে ফিসফিস করে বলল, অনুমতি দিলাম। কিসের? মিথ্যা বলেছি। সায়ন এবার ফট করে ঘুরে তাকালো। অবাকের সুরে বলল, মান্থলি প্রবলেম নেই? না। আবার মজা নিচ্ছিস? না। সায়নের বুঝতে বাকি রইল না স্বর্ণ এতক্ষণ মিথ্যা বলে মজা নিচ্ছিল। সে এক ধাক্কায় স্বর্ণকে সরিয়ে দিল। বিনা বাক্যে দ্বিতীয় ধাক্কায় দুজনেই বেডে। স্বর্ণ কিছু বলার আগেই আগ্রাসী সায়ন অধৈর্যের মতো ঠোঁটজোড়া দখলে নিল। চুমুর তালে তালে দাঁত বসাতে লাগলো স্বর্ণের কাঁধে, গলায়। হাত জোড়াও লাগাম ছাড়া অবাধ্য হলো। স্বর্ণ বাধা দিতে গেলে বেহায়ার মতো হাসল। পরনের পাঞ্জাবি ছুঁড়ে ফেলে স্বর্ণের আঁচলটাও সরে গেল। দুষ্টু বেহায়া অসভ্য পুরুষটা সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কেমন করে যেন হাসল, ভ্রু নাচালক। তারপর স্বর্ণের কানে কানে মেঘদূতের কবিতার কয়েকটা লাইন আওড়ালো। সত্যিই খেপে গেছি এবার, চুমুতে চুমুতে ছিঁড়ে নেব ঠোঁট। পাজাকোলা তুলে নিয়ে ছুঁড়ে দেব বিছানায়, 12 হাত কাপড়ের কানায় কানায়। সাধ্য থাকে তো শুধু একবার ওর গোগ্রাসে ভালোবেসে যাব এক চোট।